আন্টিকে তো ভুলেই যাবেন। এখন তো আম্মু চলে আসছে। আমার আমার আর দরকার নেই। তাও আমাকে একটু একটু মনে রাখলে খুশি হতাম আর কি। আয়রা খেতে খেতে নোবাকে কথা বলতে দেখে হাসলো। নোবার কণ্ঠনালী কেঁপে উঠল। আয়রাকে বুকের সাথে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠে বলল, পচা মেয়ে, শুধু হাসে। পরি নোবার কান্না দেখে মৃদুকণ্ঠে বলল, আয়রাকে খুব ভালোবাসো, তাই না? আর সে সবই শুনেছে। করিডোরের অন্য পাশে দাঁড়িয়ে কান পেতে শুনছিল সে। তবে না জানার মতোই থাকবে সে। কোনো রকম ঝামেলা চায় না আরশি। তবে আরাফের প্রতি একটা ঘৃণা কাজ করলো আরশির। অতপর অতপর কি হলো? নুবা সেই যে রুমে ঢুকে শাড়িটাকে খুলে ছুড়লো আর তো ছুঁয়ে দেখলো না। আরহামের দেয়া মোবাইলটা অফ করে এক কোনায় রেখে দিল। আরহাম শাওয়ার নিতে ঢুকেছে, অবশ্য ঘন্টাখানিক আগে গোসল করেছে। তবে নুবার কথা শুনে তার মাথা গরম হয়ে গেছে। সাথে সে অনুভব করেছে এই মেয়ে তার জন্য না। নুবার বলা কথাগুলো আরহামের কানে এখনো বিঁধছে। কেমন সূচের মতো তার বুকে আঘাত করছে। জীবনের প্রথম কাউকে এভাবে চাইলো সে। তবে সে এত খারাপভাবে তাকে অপমান করলো। কতটা আক্ষেপ নিয়ে আরহাম বলেছিল। নুবার এত বলার পরেও হাতটা ধরে বোঝানোর চেষ্টা করেছিল। তবে খুবই বাজেভাবে তাকে অপমান করা হলো। বয়সের পার্থক্য দেখা হলো। সে বিবাহিত দেখা হলো। আর ভাবতে পারল না আরহাম। এতটা বোঝানোর চেষ্টা করলো, তবে বুঝলো না নুবা। আরহাম অনেকটা সময় নিয়ে শাওয়ার নিল। অতপর টাওয়েল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো। তখন আমিনা বেগম রুমে। ছেলেকে সেই সময় শুকনো মুখ নিয়ে ছাদ থেকে নামতে দেখে বুঝতে পেরেছিল কিছু একটা হয়েছে। তাই তো এখানে এসে বসে আছে। কি হয়েছে তার? আরহাম বের হয়ে মায়ের দিকে এক পলক তাকিয়ে আলমারির কাছে যে ড্রেস বের করতে লাগলো। আমিনা বেগম ছেলের নীরব মুখ দেখে মৃদুকণ্ঠে শুধালো, কি হয়েছে? একটু আগে না শাওয়ার নিলি আবার কেন? আর তখন ওরকম কালো মুখ করে রুমে ফিরছিলি কেন? আরহাম ড্রেস বের করতে করতে বলল। আমি পরে কি বিয়ে করবো মম? ছেলের কথায় আমিনা বেগম হতভম্ব হয়ে বললেন, কি হলো আবার? মাসখানেক যেতে না যেতে সিদ্ধান্ত পরিবর্তন? আরহাম মাথায় ঝিঝির বিন্দুর মতো পানিগুলো ঝেড়ে মৃদুকণ্ঠে বলল, নোভা কখনোই আমাকে পছন্দ করবে না। আমার জন্য পরেই ঠিক আছে। বাদ দাও, ডিভোর্স পেপার বানিয়ে সাইন করিয়ে নেব। আমার জন্য তৈরি হয়নি। আমিনা বেগম ছেলের ভাঙা কণ্ঠে হতভম্ব হয়ে গেল। এগিয়ে যেয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে বলল। কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? আরহাম শুকনো ঢোক গিলে বলল, বয়স বেশি আমার, বিবাহিত এক বাচ্চার বাপ, চরিত্রহীন। আরও কত কি। আমি ওকে সাহস করে বিয়ের কথা বলেছিলাম, ও মুখের ওপর না করে দিয়েছে। এরপরে কোনো কথাই আসে না ওকে জোর করার। আরহামের কণ্ঠ ভেঙে আসলো। আমিনা বেগম ছেলের কণ্ঠ শুনেই বুঝতে পারল নিশ্চয়ই বেশ কড়া কথাই বলেছে নুবা। আমিনা বেগম চিন্তিত হয়ে বলল। নোবা অপমান করেছে? আরহাম কাতর কণ্ঠে শুধালো, না, সুন্দর মতো বুঝিয়েছে। এখন তুমি একটু যাও, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। একটু পর সন্ধ্যার আজান দিবে। দেখ, তুমি আয়রার খেলাই করো। ঘুম থেকে উঠে অনেক কথা আছে তোমার সাথে। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আর জোর করলো না ছেলেকে। পরপর পা উঁচু করে ছেলের কপালে চুমু খেয়ে দুই গালে হাত রেখে ছেলেকে শান্ত করার জন্য বলল। যে আমার এমন সোনার টুকরোকে অপমান করেছে সে আর যাই হোক ভালো মানুষ না। পরি অনেক ভালো, ওর সাথে সুখে থাকবি। এসব ফালতু চিন্তা বাদ দে। পরি তোকে নিয়ে অনেক চিন্তা করে, তুই বরং ওর দিকেই ধ্যান দে। মেয়েটা বড্ড লক্ষ্মী। আরহাম মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বলল। নুবাই ভরা সন্ধ্যায় শুয়ে আছে। বিকালের ওই কাহিনীর পর থেকে তার কিছুই ভালো লাগছে না। এভাবে মানুষটাকে বয়স নিয়ে অপমান করে বিবাহিত বলে। নুবাই ভরা সন্ধ্যায় শুয়ে আছে। বিকেলের ওই কাহিনীর পর থেকে তার কিছুই ভালো লাগছে না। এভাবে মানুষটাকে বয়স নিয়ে অপমান করে বিবাহিত বলে চরিত্রহীন বলা নিজের কাছেই খুবই খারাপ লেগেছে নুবার। তবে যাতে করে দূরে সরে যায় তাই তো এই ব্যবস্থা। কেটেছে 2 দিন। তবে এর ভেতরে আরহামের সাথে নুবার একবারও দেখা হয়নি। হবে কি করে? সেই রুম থেকেই বের হয়নি। আর না আরহাম ইনিয়ে বিনিয়ে এসেছে। আয়রাকে পরি আমিনা বেগম নিয়ে আসে, আবার ফিট করিয়ে নিয়ে যায়। সেই দিনের পর থেকে আয়রাকে তার নুবার কাছে বেশি সময় রাখা হয় না বললেই চলে। নুবা বুঝে কেন রাখা হয় না।
তবে সে অভিযোগ করে না, নিজেকে বুঝিয়ে নিয়েছে। সকাল সকাল আয়রার কান্নায় আরহামের ঘুম ভেঙে গেল। আরহাম ঘুম ঘুম চোখে উঠে বসলো। আয়রাকে কোলে নিয়ে বিড়বিড় করে বলল, কি হয়েছে আমার মার? এত কান্নাকাটি? আয়রা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আরহাম উঠে বসে নগ্ন পায়ে মেয়েকে নিয়ে নিচে আসে। পরপর গলা ছেড়ে ডাক এসে। পড়ি পড়ি। পরী আমিনা বেগমের সাথে রান্নাঘরে বসে রান্না দেখছিল, তবে আরহামের ডাক শুনে পরীর মনটা আনচান করে উঠল। পরী জলজল দৃষ্টিতে আমিনা বেগমের দিকে তাকিয়ে বলল, আপনার ছেলে কি আমাকে ডাকছে? হ্যাঁ, তাই তো শুনলাম। পরী একটু হেসে এক প্রকার ছুটে আরহামের সামনে গেল। পরপর ঠোঁটে হাসি টেনে বলল। ডাকছিলেন? আরহাম আয়রাকে এগিয়ে দিয়ে বলল। হুম, ওকে একটু ফিট করে নিয়ে আসো। পরী একগাল হেসে আয়রাকে কোলে নিয়ে চুমু খেলো। আরহাম যেতে যেতে আবার ফিরে এসে বলল, বসে থেকে খাওয়া শেষ হলে নিয়ে আসবে। আমি চাইনি কেউ আমার মেয়ের দ্বারা বিরক্ত হোক। পরী মাথা ঝুঁকিয়ে বলল। আচ্ছা। আরহাম চাপা নিঃশ্বাস ফেলে চলে গেল। পরী আয়রাকে আর একটা চুমু খেয়ে বলল, সকাল সকাল ঘুমন্ত পাপাকে কান্না করে জাগিয়ে ফেললেন দুষ্টু মেয়ে। আয়রা পরীর বুকের সাথে লেগে কান্না করে। পরী আস্তে আস্তে নুবার রুমের দিকে এগিয়ে গেল। নুবা তখন শুয়ে আছে। এছাড়া আর কি করবে সে? মোবাইলটাও অফ করে ড্রয়ারে ফেলে রেখেছে। নুবার মোবাইল ঠিক করতে দেওয়া হয়েছে। 3 থেকে 4 দিনের ভেতরে ঠিক হয়ে যাবে বলেছে হাজেরা। পরী আয়রাকে নিয়ে রুমে প্রবেশ করে বলল, ওকে একটু খাইয়ে দাও তো নুবা। নুবা টিপ টিপ করে তাকালো। ঝাপসা চোখে আয়রাকে দেখে ঠোঁট হেলিয়ে হাসলো। আগের মতো গল্প করা হয় না আয়রার সাথে। সে ছেড়ে দিয়েছে সবকিছু। নুবা হাতের ইশারায় আয়রাকে চাইলো। পরপর তাকে বুকে আগলে নিয়ে ফিট করাতে লাগলো। খাবার পেয়ে আয়রা চকচক শব্দ তুলল। নুবা চোখ বন্ধ করে নিল। পরী সামনে বসে রইল। টানা আধ ঘন্টা খানিক পর আয়রা নুবাকে ছেড়ে দিল। আয়রা নুবাকে ছাড়তেই পরী কোলে তুলে নিতে চাইল। নুবা চমকে উঠে বলল। থাক না, একটু পরে নিয়ে যেন। পরী শান্ত কণ্ঠে বলল, ওর আব্বু বলেছে খাওয়া শেষ হলে আমাকে নিয়ে যেতে। নুবা শুকনো ঢোক গিলে বলল। ও, পরী আর কথা বাড়ালো না। আয়ারকে নিয়ে চলে গেল। নুবা ওভাবেই শুয়ে রইল। পরপর বালিশে মুখ গুজল। চোখ দুটো ভেজে উঠল তার। কেন সে জানে না। নুবা কিছু সময় পর বালিশ থেকে মুখ সরিয়ে উঠে বসলো। বুক ফেটে দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসলো তার। সকালের নাস্তার টেবিলে সবাই বসে আছে। নুবাও আছে। আজকে এসেছে সে, তবে গত 2 দিন আসেনি। সে যার মতো নাস্তা করছে, হারুন মির্জা সহ বাড়ির সবাই উপস্থিত আছে, তবে কারো মুখে কোনো কথা নেই। নুবা খেতে খেতে একবার আর চোখে আরহামের দিকে তাকালো, তবে সে খাওয়ায় ব্যস্ত। এদিকে হাজেরা কেন জানি চিন্তিত। গত 2 দিন ধরে আরহাম তার মেয়েকে পাত্তাও দিচ্ছে না। এতে অবশ্য সে খুশি, তবে তার কোথাও একটা সন্দেহ হচ্ছে। তাও সে বড্ড আনন্দে আছে। খাওয়ার ভেতরে হঠাৎ আরহাম প্লেটে চামচ ঘুরিয়ে বলল। আমি চাচ্ছিলাম পরি যাতে আয়রাকে ফিট করায়। এতে পরির মতামত জেনে নেওয়ার ছিল আমার। আরহামের কথায় সবাই তার দিকে তাকালো। নুবার রুটি ছিঁড়ছিল, তবে তার হাত থেমে গেল। কেমন অদ্ভুত লাগলো। পরপর শুকনো ঢোক গিলে রুটি ছিঁড়ে মুখে পড়ল। আমেনা বেগম আরহামের দিকে তাকিয়ে বলল। কিন্তু সেদিন তো বললি নুবা। আরহাম তার মাকে থামিয়ে দিয়ে বলল। বলেছিলাম, তবে আমার মনে হচ্ছে ফিডিংয়ের কারণে পরি আর আয়রার বোর্ডিং ভালো হবে। আর এমনিতেও এতে নুবার সমস্যা হচ্ছে। তখন উপায় ছিল না, তয়কে বাধ্য করা হয়েছিল। তবে ওর কাছে ক্ষমা প্রার্থী আমি। আমি চাই না আর এই ঝামেলা বাড়ুক। আয়রার কারণে ওর সমস্যা হতে পারে। সেদিন তোর মা বলল কদিন পর ভার্সিটিতে উঠে যাবে, তারপর বাড়িতে থাকবে কিনা, এই জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি। পরপর আরহাম পরীর দিকে তাকিয়ে বলল। তোমার কি মতামত পড়ি? পরী মাথা নিচু করে মলিন কণ্ঠে বলল। আপনি যা বলবেন, আমার সমস্যা নেই। আরহাম শান্ত কণ্ঠে বলল। তাহলে আর কিছু বলার নেই। আর নোবা, বলেই নুবার দিকে তাকালো। এবার থেকে মেডিসিন নেওয়ার দরকার নেই। তুমি যা সাহায্য করেছো তা আমি কখনো শোধাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। তবে তুমি এর বদলে যদি কিছু চাও দেওয়া হবে। যে কোনো সময় তুমি এর বিনিময়ে কিছু চাইতে পারো, আমি দেওয়ার চেষ্টা করব। নুবা চুপচাপ কথাগুলো শুনে হাসলো। মনে মনে ভাবলো, ব্যবহার করা শেষ। যাকগে, ভালোই হয়েছে। অতপর মৃদু কণ্ঠে বলল।
আমার কিছুর প্রয়োজন নেই। বলেই প্লেট নিয়ে উঠে গেল নোভা। বেসিন থেকে হাত ধুয়ে রান্নাঘরে চলে গেল। আমিনা বেগম পরীর দিকে তাকিয়ে বলল, তাহলে কি আজকে হসপিটালে নিয়ে যাব ওকে আরহাম? আরহাম মৃদু কণ্ঠে বলল। হুম, নোভা রুমে যেয়ে মেডিসিনের বক্সটা খুলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সব পাতা থেকে প্রয়োজন মতো খেয়ে নিল। হাজেরা রুমে এসে মেয়েকে মেডিসিন নিতে দেখে বিরক্ত নিয়ে বলল। তোকে না ওষুধ খেতে বারণ করলো? নুবা ওষুধ গিলে পানি মুখে দিয়ে আর ভালো মতো গিলে নিল। পরপর মায়ের দিকে তাকিয়ে বলল, যতদিন পরি ম্যামের বুকে দুধ না আসে ততদিন তো খাওয়াতে হবে। হাজরা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নুবা বারান্দায় যেয়ে বসল। বুকটা ভারী হয়ে আছে তার। হয়তোবা আয়রার সাথে তার পথযাত্রা তবে শেষ হবে। নুবার বুক ফেটে দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসলো। আবেগে চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এত মায়া হচ্ছে, সে কি আসলেই আয়ারকে ভালোবাসেনি? সেদিন মুখের ওপর তো বলে দিল, তবে আসলেই কি এমন? কিছু সময় পেরিয়ে গেল। পরপর আরহামের গলার শব্দ শোনা গেল। নুবা ভুরুকুসকে বারান্দা থেকে ভিতরে আসলো। পরপর নজরে পড়ল আরহাম তার মায়ের সাথে আলাপ করছে। হাজরা ক্ষুণ্ণ কণ্ঠে বলল, দেখো বাবা, কোনো কিছুর প্রয়োজন নেই আমার বা নোবার। আরহাম টাকাগুলো বিছানায় রেখে বলল, আমি চাইছি না আমার মেয়ের উপর কেউ দয়া করুক বা ভিক্ষে হিসেবে তার ক্ষুধা নিবারণ করুক। আমি জানি এই ঋণ শোধ করা অসম্ভব, তবু আমি এটা উপহার হিসেবে দিলাম। এত মাস নৌবা আমার মেয়ের জন্য অনেক সাফার করেছে। আমার মেয়ের জন্য ওর শারীরিকভাবে অনেক ক্ষতি হয়েছে। তবে আমি চাই অন্তত পক্ষে এক অংশ হলেও আপনাদের দেওয়া সহানুভূতি একটু শোধ হোক। হাজরা শান্ত কণ্ঠে বলল, দ্বিতীয়বারের মতন এই কাজটা করলে তুমি, তোমার কি মনে হয় আমরা এগুলো গ্রহণ করব? আরহাম বিরক্তি নিয়ে বলল, কেন করবেন না? আমি তো বললাম আমার মেয়ের প্রতি কেউ দয়া দেখার বা সহানুভূতি দেখার অথবা এদিন ভেবে আগলে নিক আমি চাই না। আমি শুধু এটা আয়ের তরফ থেকে দিচ্ছি। আশা রাখছি ফিরিয়ে দেবেন না, আর যদি দেন। থামলো আরহাম। হাজরার পিছনে দাঁড়িয়ে থাকা নুবার দিকে এক পলক তাকিয়ে আবার হাজরার দিকে তাকিয়ে বলল, যদি ফিরিয়ে দেন তবে মনে করব আপনারা আমার মেয়েকে উটকো ঝামেলা ব্যতীত কিছু মনে করেননি। না হলে অসহায় তার প্রতি আফসোসের সুর টেনে দেওয়া দেখিয়েছেন, যা আমি ভাবতেও চাই না। আশা করে নিজের প্রাপ্তটুকু বুঝে দেবেন, কারণ দয়া বা সহানুভূতি আমি চাই না। হাজেরা বেগম কিছু বলতেই যাবে তার আগেই নুবা বলে উঠল, যা দিচ্ছে নিয়ে নাও মা, কারণ সে তো বারবার বলেছে এই ভিক্ষা দয়া সহানুভূতি সে চায় না। তবে নিজের প্রাপ্তটা বুঝে নিতে আমার আর কি। আরহাম শান্ত কণ্ঠে শুধালো, যদি আরও দরকার হয় নিতে পারো, তবে আপাতত আমার কাছে ক্যাশ এইটুকুই আছে। নুবা তাচ্ছিল্য করে বলল, প্রয়োজন পড়লে নিব, চিন্তা করবেন না। অবশ্যই। বলেই আরহাম চলে গেল। হাজরা মেয়ের দিকে তাকিয়ে বলল, এটা কি নুবাইরা? নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এত করে দিচ্ছে, না করার মানে আছে? এতদিন আমার শরীরের রক্ত চুষে খেয়েছে, তার বদলে আমারও কিছু প্রাপ্য, তাই না? হাজরা মেয়ের কথায় হতভম্ব হয়ে গেল। নুবা টাকাগুলো নিয়ে ড্রয়ারে রেখে বলল, প্রয়োজন হলে নিয়ে খরচ করব। বলেই আবারও বারান্দায় চলে গেল। মুখে বিদ্যমান রইল অদ্ভুত হাসি। কতটা কষ্ট, কতটা বেদনা তা তার নিজেরই ধারণা নেই। সময় ফুরিয়ে এসেছে। এইসব ভাবলেও নিজেকে বলদ মনে হবে। আরহাম কপালে হাত দিয়ে বিছানায় হেলান দিয়ে বসে আছে, এমন সময় পরি এসে দরজায় কড়া নাড়ল। আরহাম চাপা কণ্ঠে বলল, ভেতরে আসো। পরেই দরজা ঠেলে ভেতরে ঢুকে ঘুমন্ত আয়রাকে বিছানায় পাইল করে শুয়ে দিল। আরহাম এক পলক পরীর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পরি আয়রাকে রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আপনার আম্মু জিজ্ঞেস করতে বলেছে যে কিছু লাগবে আপনার। আরহাম শান্ত কণ্ঠে বলল, না। আচ্ছা। পরি চলে যেতে নিল। আরহাম শান্ত কণ্ঠে তাকে ডেকে বলল, কিছু কথা ছিল। পরি চোখ তুলে আরহামের দিকে তাকিয়ে বলল। বলুন। আরহাম উঠে বসলো। অতঃপর কিছু সময় নিয়ে বলল, আমি বিবাহিত, আমার এক বাচ্চা আছে, এমনকি বয়সও বেশি। তারপরও কেন বিয়েতে রাজি হলেন? পরি মৃদু হেসে বলল, দুটো কারণ আছে, তবে আপনাকে একটাই বলবো, তা হলো আয়রাকে আমার প্রচণ্ড ভালো লেগেছে।
ফ্রি ফ্রি একটা হাজবেন্ডের সাথে বেবি পেলে মন্দ হয় না। আরহাম ভুরুকুচকে বলল, তোমার সমস্যা হবে না এইসব বিষয়ে। না তো। আরহাম কিছু সময় নীরব থেকে বলল, আমি অন্য কাউকে ছুঁয়েছি পড়ি, আর অন্য কারো গর্ভে ছিল। এতে কি তোমার সমস্যা হওয়ার কথা না? না মানে হাজবেন্ড হবো তোমার, তোমাকে ছুঁলে কি শরীর ঘেন ঘেন করে উঠবে না? কারণ এর আগে তো আমি আমার প্রথম স্ত্রীকে স্পর্শ করেছি। আমার সাথে ফিজিক্যাল রিলেশনে যাওয়ার সময় তোমার খারাপ লাগবে না? পরি আরহামের সোজাসুজি কথায় একটু বিব্রত হলো, তাও শান্ত কণ্ঠে বলল, না, আমার কেন সমস্যা হবে? একটা ন্যাচারাল বিয়ে করলে ঘনিষ্ঠ হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এটা নিয়ম, এতে নিন্দা করার কি আছে? অবশ্য সবাই মতামত এক না, তবু আমার সমস্যা হবে না। আরহাম ঠোঁট হেলিয়ে হেসে বলল, ইউজড মাল আমি, ব্যবহার করা জিনিস, বয়সও বেশি, তবু সমস্যা হচ্ছে না। ওয়াই? পরি ভুরুকুচকে বলল, কি আজব আজব কথা বলছেন আপনি? আমি সব জেনেই তো রাজি হয়েছি। আর দুনিয়াতে প্রতিটি মানুষ 2-3টা করে বিয়ে করতে, তাতে কি? আর বয়স কোনো ম্যাটার করে না। তার উপর আপনি তো মাত্র আমার থেকে 4-5 বছরের বড়। কি আর সমস্যা হবে? আরহাম শুকনো ঢোক গিলে বলল, যদি 13-14 বছরের গ্যাপ হতো, তবে কি একই কথা বলতে? পরি একটু হেসে বলল, অবশ্যই। আমার বাবাও আমার আম্মু থেকে 11 বছরের বড়। আমি যতটুকু জানি আপনার আম্মু আপনার বাবার থেকে 9 বছরের ছোট। সো হোয়াট? তবে অবশ্য সবার একটা আশা থাকে যে তার লাইফ পার্টনার তার থেকে কত বছরের বড় হবে। এটাই আসল কথা। যার যার ইচ্ছা আর কি। আরহাম চাপা নিঃশ্বাস ফেলে বলল, ও, বিকজ তোমার মনোভাব আর সবার মনোভাব এক হতো। আরহামের বুক ফেটে দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসলো। পরি মৃদু কণ্ঠে বলল, আর কিছু বলবেন? না, যাও, বিকেলে তো আবার তোমাকে নিয়ে হসপিটাল যেতে হবে। পরি একগাল হেসে বলল। আচ্ছা। সে রুম থেকে বের হয়ে গেল। আরহাম চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। নিজের উপর বিরক্ত সে। মেয়েটার ভেতরে এমন কিছু নেই যে তার এভাবে মনের ভেতরে আঁকড়ে রাখতে হবে। তবু কেন এমন হচ্ছে? পরি ওই মেয়ের থেকে রূপে গুণে পড়ালেখায় এমনকি মনোভাবেও 1000 গুণ বেটার। তাহলে কেন পরিতে মন লাগতে পারছে না? দুপুরের খাওয়া দাওয়া করে সবাই রেডি হচ্ছে হসপিটালে যাওয়ার জন্য। পরি রেডি হয়ে আয়রাকে নিয়ে নুবার কাছে গেল। একটু খাইয়েও নিলে ভালো হবে। পরি রুমে এসে নুবাকে খুঁজল। নুবা ক্লান্ত মুখে বসে আছে। পরি এগিয়ে যেয়ে বলল, ওকে একটু খাইয়ে দিতে যদি। নুবা ক্লান্ত চোখে পরির দিকে তাকালো। বিছানায় হেলান দিয়ে বসে 2 হাত বাড়িয়ে দিল সে। পরি আয়রাকে এগিয়ে দিল। নুবা মৃদু কণ্ঠে বলল, হসপিটালে যাচ্ছেন? পরি একটু হেসে বলল। হ্যাঁ। নুবা পরির দিকে চাইল। কি সুন্দর মিষ্টি হাসি। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আসলেই পরি খুবই ভালো একটা মেয়ে। পরি নুবার পাশে বসল। নুবা ক্লান্ত হাতে আয়রার শরীরে ছুঁয়ে দিল। তার ছোট্ট ছোট্ট হাত দুটো নিয়ে চুমু খেলো। বুক ভেঙে আসলো তার। এতটা বেদনাদায়ক কষ্ট হচ্ছে। নুবা কিছু সময় আয়রার ছোট্ট হাতটা নিজের হাতের মুঠোয় চেপে ধরে রাখলো। পরি নুবার দিকে কিছু সময় তাকিয়ে থেকে বলল, তোমার খারাপ লাগছে বুঝি? নুবা পরির কথা শুনে মৃদু কণ্ঠে বলল। হয়তোবা একটু একটু লাগছে। বলতে বলতে নুবার চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল। পরি মলিন দৃষ্টিতে তাকালো। কিছু সময় পর বলল। তোমার কি অনেক কষ্ট হয়েছিল? নুবা ঘাড় ঘুরিয়ে পরির দিকে তাকিয়ে বলল, মানে? ওই যে কৃত্রিমভাবে দুধের কথা বলছি। পরির কথায় নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, জানি না, আমার হয়েছিল, তবে আপনার নাও হতে পারে, তাই না? সবার শরীরে তো এক না। তবে প্রথম দিকে বুকে একটু একটু ব্যথা হতে পারে, স্বাভাবিক। নুবা চাপা নিঃশ্বাস ফেলল। নুবা আয়রার দিকে তাকিয়ে দেখলো সে খাচ্ছে আর তাকিয়ে আছে। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আন্টিকে তো ভুলেই যাবেন, এখন তো আম্মু চলে আসছে। আমার আমার আর দরকার নেই, তাও আমাকে একটু একটু মনে রাখলে খুশি হতাম আর কি। আয়রা খেতে খেতে নুবাকে কথা বলতে দেখে হাসলো। নুবার কণ্ঠনালী কেঁপে উঠল। আয়রাকে বুকের সাথে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠে বলল, পচামে শুধু হাসে।
পরি নুবার কান্না দেখে মৃদুকণ্ঠে বলল। আয়রাকে খুব ভালোবাসো তাই না? নুবা আয়রার শরীরে হাত বুলিয়ে নাকচ করে বলল। না, ভালোবাসার একটা যোগ্যতা থাকতে হয়, তা আমার নেই। বাচ্চা মানুষ ভালো লাগে, বাচ্চা কার না ভালো লাগে। পরি ঠোঁট চেপে বলল। তা তো তোমার কান্না দেখে বোঝা যাচ্ছে। আমার কোনো ইচ্ছে নেই কাউকে কষ্ট দিয়ে বাচ্চাটাকে নিয়ে নেওয়ার, তবে সঠিক সিদ্ধান্ত নেওয়া তো আমাদের কর্তব্য। আজ হোক বা কাল হোক, আয়রাকে তো আমার কাছে দিতেই হতো, পরে আরও কষ্ট হতো। এখনই ভালো, তাই না? নুবা মাথা ঝুঁকালো। উপরন্তু আয়রার খাওয়া শেষ হতেই পরি নিয়ে চলে গেল। নুবা চুপচাপ অসহায়ের মতো বসে থেকে চিন্তিত হলো। এবার তার মনে হলো আরহামকে ফিরিয়ে দেওয়া কি উচিত হয়েছে তার? সে চাইলেই তো আয়রা তার হতো। নুবার গলা ধরে গেল, কণ্ঠ কেঁপে উঠল, নাক টানল সে। এতটা খারাপ লাগছে কেন? আরহাম বিরক্তিকর কণ্ঠে বলল। দুপুরে বের হবে বলতে বলতে বিকেল হয়ে যাচ্ছে। পরি আরহামের বিরক্তমাখা কণ্ঠ শুনে মৃদু কণ্ঠে বলল। আম্মু আসছে, একটু অপেক্ষা করতে বলেছে। আরহাম সোফায় শরীর হেলিয়ে বসল। নুবা হাজেরার থেকে অনুমতি নিতে রেডি হয়ে বাইরে বের হলো। সে একটু বাইরে যাচ্ছে, তবে বাইরে বের হয়ে এখনো তারা হসপিটালে যায়নি দেখে নুবার ভুরু কুঁচকে গেল। পরীর দিকে তাকিয়ে বলল। আপনারা এখনো যাননি? পরী শান্ত কণ্ঠে বলল। আম্মু একটু দেরি হচ্ছে, উনি বের হলেই যাব। ও, নুবা হাতের পার্স চেপে ধরে বাইরে চলে যেতে লাগলো। আরহাম ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো, পরপর চোখ সরিয়ে নিল। নুবা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে রিকশার জন্য। হাত ঘড়িতে সময় দেখছে সে, প্রায় 4টা বাজে। এমন সময় মির্জা বাড়ি থেকে একটা গাড়ি বের হয়ে আসলো। নুবার সামনে ছুটে চলে গেল, তবে আবারও ফিরে আসলো গাড়িটি। নুবা ভুরুকুসকে সেদিকে তাকালো। গাড়ির পিছনের দরজা খুলে আমিনা বেগম নুবার দিকে তাকিয়ে বলল। কোথায় যাচ্ছিস? নুবা এক পলক আমিনা বেগমের দিকে তাকিয়ে বলল। এলিট সিটি রোডে যাচ্ছি, আম্মু মোবাইল ঠিক করতে দিয়েছিল, সেটাই আনতে যাচ্ছি। আমরাও হসপিটালে যাচ্ছি, তোকে ছেড়ে দিবেনি। এলিট সিটি রোড পার করেই তো যাব। নুবা একটু ভেবে বলল। না থাক, তোমরা যাও, আমি চলে যাব। আরে আয়, এখন এই রাস্তায় গাড়ি পাবি না। নুবা মাথা ঝুঁকিয়ে বলল। না, তোমরা যাও, আমি চলে যাব। আমিনা বেগম গেট খুলে বললেন। ঢং না করে আয়, কত সময় দাঁড়িয়ে থাকবি? নুবা গাড়িতে বসে আছে, মাথা নিচু করে হাত খুঁড়ছে। পরনে হালকা পিত্তি রঙের সুতির 3 পিস, মাথায় কালো হিজাব, হাতে ঘড়ি আর পার্স, পায়ে নর্মাল ডিজাইনের স্লিপার জুতা। একদম নর্মাল, কোনো জাঁকজমক নেই। পরি আয়ারকে নিয়ে সামনে বসে আছে। আরহাম গাড়ি ড্রাইভ করছে। নুবা আর আমিনা পিছনে বসা। আরহামের চোখ দুটো পিছনে তাকাতেই চাইছে, তবে সে নিজেকে আটকে রেখেছে। চাইবে না সে, কখনোই না। এদিকে পরি বিড়বিড় করে আয়রার সাথে কথা বলছে আর আয়রা খিলখিল করে হাসছে। নুবা চুপচাপ শুনছে, ঠিক তার মতোই। আয়রার কাছে নুবা কোনো বিষয়ে মানুষ নয়, কারণ আয়রা সবার সাথেই কমফোর্টেবল। নুবা না থাকলেই কি 5-6 মিনিট খানিকের ভেতরে তারা এলিট সিটি রোডে পৌঁছে গেল, কারণ রাস্তায় তেমন জ্যাম ছিল না। গাড়ি থামতেই নুবা থেমে গেল। নুবা নামতেই আরহাম গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। নুবা বুক ভরে নিঃশ্বাস নিল, এত সময় যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছিল। নুবা দোকানে ঢুকে এগিয়ে যেয়ে একজন ছেলেকে বলল। ভাইয়া, 2 থেকে 3 দিন আগে আমার আম্মু হাজেরা, উনি একটা মোবাইল ঠিক করতে দিয়ে গিয়েছিলেন, ওটা কি ঠিক হয়েছে? ছেলেটা নামের লিস্ট চেক করে বলল। না আপু, এখনো ঠিক হয়নি। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। 3 দিন হয়ে যাচ্ছে ভাইয়া। ছেলেটা একটু হেসে বলল। আসলে আপু, কাজের অনেক চাপ। আপনাদের আগে অনেকের অনেক কিছু ঠিক করতে দিয়ে গেছে, তার ভিতরে আমাদের 2জন মিস্ত্রি ছুটিতে, তাই লেট হচ্ছে। ও, কবে পর্যন্ত পাবো? ছেলেটা লিস্ট চেক করে বলল। দাঁড়ান আপু, দেখছি। অতঃপর কিছু ঘাটাঘাটি করে শুধালো। আর 2-3 দিন পর আসিয়েন আপু। নুবা মাথা ঝুঁকিয়ে বলল। আচ্ছা। নুবা কথা শেষ করে দোকান থেকে বের হওয়ার জন্য পিছনে ঘুরতেই চমকে উঠল সে। পরপর মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল। তৌসিফ ভাই। তৌসিফ হেসে বলল। তুমি এখানে কি করছো? নুবা বিড়বিড় করে বলল। মোবাইল ভেঙে গেছে, তাই ঠিক করতে এসেছি।
তৌসিফ ঠোঁট হেলিয়ে বলল। সেম, আম্মুর মোবাইল ভেঙে গেছে, ওইটাই নিয়ে আসছি। নোবা মিষ্টি হেসে বলল। তাহলে ভালোই তো, দেখা হয়ে গেল। সেটাই তো নসিব। ওয়েট, আগে এটা আমি নিয়ে নিই, না হলে আম্মু আমাকে লাথিতে বাড়ি থেকে বের করবে। তুমি বরং বসো, আর যাবে না কিন্তু। নোবা মাথা ঝুঁকালো। তৌসিফ যে মোবাইলটা রেখে বলল। ডিসপ্লে ফেটে গেছে, কত লাগবে? ছেলেটা মোবাইল দেখে বলল। দেখুন ভাই, আসল ডিসপ্লে আর মজুরি সহ 3,000 খানিক পড়বে। তৌসিফ মুখ বাঁকিয়ে বলল। ঢপ মারো আমার সাথে? আমি কিন্তু নতুন না, অনেক আগে থেকেই এখানে আসি। তোমার মালিকের সাথে কিন্তু আমার ওঠা বসা। সঠিক কথা বলো ভাই। ছেলেটা একটু হেসে বলল। 1-200 কমিয়ে রাখতে পারি ভাই, বুঝিনি তো ইদানিং সবকিছুর দাম বেড়েছে। তৌসিফ দীর্ঘ নিঃশ্বাস ফেলে পকেট থেকে টাকা বের করে বলল। আচ্ছা, 1,000 টাকা অ্যাডভান্স, বাকিটা কাজ শেষ হওয়ার পর। তা কবে দিতে পারবা? আগে ডিসপ্লে আনতে হবে ভাই, সব মিলিয়ে 4-5 দিন সময় দিলে ভালো হয়। আচ্ছা, আমি সামনের সপ্তাহে নিয়ে যাব। আপনার নামটা বলুন ভাই। তৌসিফ। দুপুরের রোদের সোনালি আলো কিছুটা কমে এসেছে। আশেপাশে মৃদু বাতাস বইছে, যেন বৃষ্টি আসবে। কেমন চাপা গরমও পড়েছে। নুবার তৌসিফ রাস্তার পাশ দিয়ে হাঁটছে, খোশ গল্প করছে তারা। এমন সময় তৌসিফ বলে উঠল। কিছু খাবে? নুবা মৃদু কণ্ঠে বলল। কেউ খাওয়ালে আমি না করি না, কারণ তার টাকার বাস যাচ্ছে। আমার কি, আমার তো মজাই। বড্ড ইতর তুমি। নুবা হাসল। তৌসিফ নুবাকে নিয়ে ভালো একটা রেস্টুরেন্টে ঢুকলো। দুইজন সামনাসামনি বসলো। টেবিলে থাকা মেনু কার্ড নুবার দিকে এগিয়ে দিয়ে বলল। যা খেতে চাও অর্ডার করে দাও। নুবা মেনু কার্ড ভালো মতো দেখে নিল। পরপর ওয়েটার আসলে নুবা মেনু কার্ড দেখে বলল। 2টা আইসড চকলেট কফি, ডাবল চিজ বার্গার 2টা, 2টা চিকেন চিজ রোল, মাঝারি সাইজের পেপারনি পিৎজা অথবা ভেজ বা চিকেন পিৎজা। ওয়েটার মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বলে চলে গেল। তৌসিফ বিড়বিড় করে বলল। এত কম? আর কয়েকটা অর্ডার করতে। নুবা একটু হেসে বলল। পেট ভরা না হলে আরও বেশি অর্ডার করতাম। দুইজনে খাচ্ছে আর গল্প করছে, এমন সময় তৌসিফ বলে উঠল। নোবা, তুমি যদি যাও তবে আজকে ঘুরতে যেতে পারি, যাবে? নুবা খেতে খেতে বলল। সন্ধ্যার আগে ফিরতে হবে। হ্যাঁ, তা তো দিয়ে আসবো। না, কেউ দেখলে খারাপ ভাববে। তৌসিফ একটু হাসলো। খাওয়া শেষে করে হেলামি করতে করতে ঘন্টাখানিক পার হয়ে গেল তাদের। পরি চুপচাপ শুয়ে আছে, কিছু টেস্ট করা হচ্ছে তার। আরহাম নীরব হয়ে বসে আছে। টেস্ট করা শেষ হলে সব ঠিকঠাক আছে দেখে ডক্টর নাইম ইঞ্জেকশন নিয়ে আসলো। সেই আগের মতো প্রক্রিয়া। আরহাম সেদিকে একবার তাকালো, মাথা নিচু করে নিল। তবে পরীকে ইঞ্জেকশন দেওয়ার আগে আরহাম উঠে দাঁড়িয়ে বলল। থাক। হঠাৎ আরহামের মুখের শব্দে সবাই ফিরে তাকালো। আমিনা বেগম ভুরু কুঁচকে বলল। কি হলো? আরহাম বিচলিত হয়ে বলল। বাসায় চলো, আজকে আজকে সব বাদ দাও। পরি মৃদু কণ্ঠে বলল। কি হলো? আরহাম অস্থির হয়ে মেয়েকে নিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। আমিনা বেগম ডক্টরের দিকে তাকিয়ে বলল। 2 মিনিট একটু দাঁড়ান, আমি আসছি। আমিনা বেগম ছেলের পিছন পিছন গেল। যে দেখলো ছেলে তার করিডোর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আমিনা বেগম ছুটে গেল, মৃদু কণ্ঠে বলল। কি হয়েছে? চলে আসলি কেন? এদিকে পরিও পিছন পিছন আসলো। আরহামের পা থেমে গেল। পরপর পাশে রাখা বেঞ্চে ধপ করে বসে পড়ল সে। ছেলেকে এরকম ভেঙে পড়তে দেখে আমিনা বেগম অস্থির হয়ে বললেন। কি হয়েছে? আরহাম এক হাত দিয়ে মাথা চেপে ধরে বলল। আমি অনেক চেষ্টা করেছি মা, কিন্তু আমার দ্বারা হচ্ছে না। আমি নিজেকে মানাতেই পারছি না ওর বলা কথাগুলো। আরহাম আর ভাবতে পারল না, বুকটা কাঁপছে তার। পরি ছুটে এসে বলল। কি হয়েছে? আমিনা বেগম মৃদু কণ্ঠে বলল। তেমন কিছু না। আরহাম মৃদু কণ্ঠে শুধালো। বাসায় চলো, আমি আরেকটু ভেবে নেই। পরি পাশ থেকে বলে উঠল। এতে ভাবার কি আছে? আমিনা বেগম জোরপূর্বক হেসে বললেন। তোমার কষ্ট হবে তো, তাই আরহাম একটু ভাবছে, তুমি চিন্তা করো না। পরি মুচকি হেসে শুধালো। আমার কোনো সমস্যা নেই তো, হোক একটু কষ্ট, তাই কি হয়েছে? আরহাম মাথা ঝুঁকিয়ে না করলো। পরপর উঠে দাঁড়িয়ে বলল। আজ না
আমার ভাল লাগছে না। আমিনা বেগম ছেলের মাথায় হাত রেখে বলল, তাহলে তুই বাড়িতে চলে যা, আমি তো আছি, সব সামলে নেব। আরহাম একটু রেগে উঠে বলল, বলেছি না, না মানে না। বাসায় চলো। আই ক্যান্ট এক্সপ্লেইন টু ইউ হাউ রেস্টলেস আই ফিল। ছেলের ব্যবহারে আমিনা বেগম আর কিছু বলার সাহস পেল না। পরীর মনটা খারাপ। এই পর্যন্ত যে তারা ফিরে আসলো, তবে কেন? আরহাম নিজের মতো গাড়ি চালাচ্ছে। সন্ধ্যা নেমে এসেছে প্রায়। আজান শোনা যাচ্ছে সন্ধ্যার। 3 রাস্তার মোড়ে বেড জ্যাম লেগেছে। আরহাম বিরক্ত হয়ে বসে আছে। যত সময় বাসায় না পৌঁছাবে তত সময় তার মনটা শান্তি পাবে না। আরহাম অস্থির হয়ে হর্ন বাজালো। সামনের মানুষ চেঁচিয়ে উঠে বলল, এরকম হর্ন বাজালে হবে? কোন দিক দিয়ে গাড়ি ঢুকাবো? এদিকে তৌসিফ এক পলক নুবার দিকে তাকিয়ে বলল, তোমাকে বাসায় দিয়ে আমি একটা কাজে যাব। নুবা চিন্তিত কণ্ঠে বলল, সন্ধ্যার আজান দিচ্ছে। আজকে বাড়িতে গেলে মা আমার পিঠে চলাকাঠ ভাঙবে। আল্লাহই জানে কত টেনশন করছে। আরে চিন্তা করো না, আমি কে ছোট বাচ্চা নাকি? চিল করো। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। হ্যাঁ, চিল পিঠের উপর পড়বে। তৌসিফ আরও পাশ চেপে বসল। একই রিকশায় তারা, তবে দুইজনই সতর্ক। তৌসিফ একটু বেশি। নুবার দিকটা ভালো মতো বুঝেছে। এটা নিয়ে নুবা অনেকটাই খুশি যে তৌসিফ অন্যদের মতো না। আরহাম এসি বন্ধ করে গাড়ির জানালা খুলে দিল। ভ্যাপসা গরম পড়েছে, তবে জানালা খুলতেই গাড়ির সামনের লাগানো ছোট্ট মিররে নুবার হাস্যোজ্জ্বল মুখ ভেসে উঠল। আরহামের ভুরু কুঁচকে গেল। মাথাটা খারাপ হয়েছে তার। সব জায়গায় ওই মেয়েকেই দেখছে। আরহাম মাথায় একটা বাড়ি দিল, তবে আশ্চর্য, নুবার প্রতিচ্ছবি সরে গেল না। আরহাম কিছু সময় সেদিকে তাকিয়ে থেকে কোনো মতে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। পরপর তার সন্দেহ দূর হলো, এটা নুবাই। আরহাম চেয়ে রইল, তবে আর একটু হতভম্ব হলো সে সাথে একটা ছেলেকে দেখে। আরহামের বুকটা কেমন স্যাঁত করে উঠল। এই ছেলে কে? নীরব হয়ে তাকিয়ে থেকে মনে পড়ল এই ছেলেটাকে সে চিনে। নামটা মনে পড়ল তার, তৌসিফ। সাথে সাথে আরহাম চোখ সরিয়ে নিল। পরপর তাচ্ছিল্য করে হাসল। মিনিট খানিকের ভেতরে জ্যাম একটু ছাড়ল। ছোট ছোট গাড়িগুলো এগিয়ে যেতে লাগলো। রিক্সা, বাইক, তবে আরহামের গাড়ি এগোলো না। নুবা আরহামদের গাড়ি ছাড়িয়ে কিছুটা সামনে যেয়ে আটকে পড়ল। আবার জ্যাম পড়ল। 10 মিনিটের ভেতরে পুলিশ এসে সব জ্যাম ছাড়িয়ে দিল। নুবাদের রিক্সা চলতে শুরু করলো, আরহামেরও। তবে অনাকাঙ্ক্ষিতভাবে নুবার পিছনের গাড়ি বারবার তাদের রিক্সায় ধাক্কা দিতে লাগলো। তৌসিফ আর নুবা বিরক্ত হলো, তবে মুখ খুলল না। নুবাদের রিক্সা চলতে শুরু করলে পিছনের গাড়ি এক ধাক্কা মেরে তাদের পাশ কাটিয়ে গেল। রিক্সাওয়ালা মামা বিচ্ছিরি গালি দিল। ধাক্কাধাক্কি ব্যতীত এরা রাস্তায় চলতে পারে না। এদিকে অনাকাঙ্ক্ষিত ধাক্কায় নুবা পড়তে নিলে তৌসিফ নুবার বাহু ধরে ফেলল। নুবা পড়তে পড়তে বেঁচে গেল। বিশেষ করে রিক্সার কিনারে চেপে বসায় এমন হয়েছে। তৌসিফ নুবাকে ধরে বলল, আর ইউ ওকে নবু? তৌসিফের কথায় নুবা থমকে গেল। বাক্যটা শুনেছে কোথাও, তবে কণ্ঠ আলাদা। নুবা ফট করে তৌসিফের দিকে তাকিয়ে বলল, কিছু বললে? তৌসিফ চিন্তিত কণ্ঠে বলল। বললাম, তুমি ঠিক আছো? নুবা তৌসিফের হাত ছাড়িয়ে বলল। এর এর আগে কি বললে? তৌসিফ একটু ভেবে বলল। আর ইউ ওকে তো বললাম। নুবা মাথা ঝুঁকিয়ে বলল। না না, তারপর পুরোটা বলো। তৌসিফ ভুরুকুচকে বলল। আর ইউ ওকে নবু? এটা হয়তো বা। কেন, কোনো সমস্যা? নুবা শুকনো ঢোক গিলে মাথা নিচু করে বলল। তোমার মুখে মানাচ্ছে না। পরপর নিজের নাম নিজে উচ্চারণ করলো নুবা। তবে এতটা ভালো লাগলো না যতটা মানানসই আরহামের ডাকে লাগে। তৌসিফ বিচলিত কণ্ঠে বলল। নুবা মাথা ঝুঁকিয়ে না বলল। চাপা নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে শুধালো। নবু এই নামটা আপনার মুখে মানায় না তৌসিফ ভাই। নোবা পর্যন্ত ঠিক আছে, সবার মুখে সব কিছু মানায় না। তৌসিফ একটু লজ্জাবোধ করে হেসে বলল। একটা নামই তো, তা এমন কি হয়েছে? আর নবু নামটাও বেশ সুন্দর। নুবা অশান্ত কণ্ঠে বলল। না থাক, আমার নাম যা তাই ডাকুন। কিছু কিছু শব্দ মানুষকে বিব্রত করে। তার ভেতরে আমার জন্য দুটো শব্দ হলো নবু আর ম্যাডাম। এই দুটো নাম না ডাকলেই নয়। তৌসিফ কিছু একটা বুঝতে পেরে বলল। ওকে ভাই, আর ডাকবো না, তুমি তো সিরিয়াস হয়ে যাচ্ছ। নুবা সামনের দিকে তাকিয়ে চুপ রইল। আরহাম গাড়ি থামিয়ে মৃদু কণ্ঠে বলল। নামো,
গাড়ি পার্ক করে আসি। আমিনা বেগম আর পরি আয়রাকে নিয়ে নেমে গেল। আরহাম গাড়ি গ্যারেজে রেখে আসলো। তবে সে বাড়ির দিকে না যেয়ে মেইন গেটের বাইরের দিকে গেল। অনেকটা সময় পর রিকশা এসে রাস্তায় থামলো। নুবা নেমে গেল। তৌসিফের দিকে তাকিয়ে ধন্যবাদ জানিয়ে বলল, তোমার রিক্সা ভাড়া দেওয়ার ইচ্ছা তবে পূর্ণ হলো। তৌসিফ হেসে বলল, ভালো মতো যেও, মোবাইল ঠিক হলে নক দিও। নুবা হেসে হাত নাড়িয়ে বিদায় দিল আর বলল, তুমিও ভালো মতো যেও। আশা করছি ভাগ্য ভালো থাকলে এরকম হুটহাট দেখা হবে। তৌসিফ শয়তানি হাসি দিয়ে বলল, ইচ্ছে থাকলে ভাগ্য হবে, তবে আন্টি কেলানি দিলে কিছু মনে করিও না, সহ্য করে নিও। আচ্ছা আসি। তৌসিফের জাওরামি কথা শুনে নুবা একটু হাসলো। কেলানি তো সে খাবেই, তবে কিভাবে তার জানা নেই। নুবা একটু এগিয়ে এসে রাস্তা পার করে মির্জাবাড়ির মেইন গেটের দিকে এগিয়ে আসলো। দারোয়ান নুবাকে দেখে গেট খুলে দিল। এদিকে নুবার পিছনে পিছনে আরহামও ঢুকলো। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি ফুঁকছিল সে, আর নুবার অপেক্ষা করছিল। নুবা হালকা আলোকিত পাকা রাস্তা দিয়ে এগিয়ে যেতেই হঠাৎ হাতে টান অনুভব করলো। অনেকটা ভয় পেয়ে গেল নুবা। আঁতকে উঠে পিছনে তাকালো। তবে অনাকাঙ্ক্ষিত মুখটা দেখে তার ভয় কিছুটা কমে আসলো। নুবা এক হাত বুকে চেপে ধরে নিঃশ্বাস ফেলে অস্থির কণ্ঠে বলল, আপনি? আর আমি কি না ভাবলাম। আরহাম নুবার হাত ছেড়ে দিল। খুবই শান্ত কণ্ঠে শুধালো, কোথায় ছিলে? আরহামের প্রশ্নে নুবা অপ্রস্তুত হলো। তবে নিজেকে যথাসাধ্য নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, বাহিরে মোবাইল ঠিক করতে গিয়েছিলাম, জানেনই তো। আরহামের হাত মুঠোবদ্ধ হলো। রাগী কণ্ঠে বলল, 3-4 ঘন্টায় মোবাইল ঠিক করতে লাগলো, তা দেখি মোবাইল কোথায়? নুবা একটু ইতস্তত বোধ করে বলল, 2 থেকে 3 দিন পর দিবে বলেছে। আরহাম কড়া কণ্ঠে বলল। তাহলে এত সময় কোথায় ছিলে? নুবা উত্তর দিতে চাইল না, তাই অনেকটা সাহস নিয়ে বলল, আপনাকে বলতে আমি বাধ্য না, আপনার এই প্রশ্ন করার কোনো রাইট নেই। আরহাম কিছুটা ক্ষিপ্ত হয়ে নুবার বাম বাহু চেপে ধরে বলল, রাইট আছে, অবশ্যই আছে। এই বাড়ির মেয়ে তুমি, হয়তো এই বাড়ির নও, তবে থাকো তো এই বাড়িতেই, তাই আমার রাইট আছে জিজ্ঞেস করার। নুবা একবার নিজের বাহুর দিকে তাকিয়ে শান্ত চোখে আরহামের দিকে তাকিয়ে বলল। ছাড়ুন। আরহাম ছাড়ল না। নুবা হাতটা ঝাড়া মেরে সরিয়ে দিয়ে বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট। বলেই নুবা বাড়ির দিকে হাঁটা দিল। আরহাম রাগী কণ্ঠে শুধালো, এই বাড়ির মেয়ে হয়ে তুমি বাইরে যে নষ্টামি করতে পারবে না। নুবার পা থমকে গেল বিচ্ছিরি শব্দটা শুনে। আবার উচিত জবাব দিতে ঘুরে আসলো সে। আরহামের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, আর আপনি করলে দোষ নেই, তাই তো? আর আমি নষ্টামি করেছি কি না করেছি আপনি তো যে দেখে এসেছেন, তাই না? না দেখে উল্টাপাল্টা মন্তব্য করবেন না। এমনিতেই আপনাকে আমার সহ্য হয় না, উল্টাপাল্টা কথা বলে ঘৃণা করতে বাধ্য করবেন না। নুবা কথাগুলো বলে চলে যেতে চায়, তবে আরহাম খেকিয়ে উঠে বলে, তৌসিফের সাথে ছিলে তুমি, এমন কেউ তোমাকে এখানে নামিয়ে দিয়ে গেছে। আর কিছু জানতে চাও? নুবার পা থেমে গেল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শুকনো ঢোক গিলল নুবা। আবারও পিছন ফিরে তুলল। তাতে কি? আমার ইচ্ছা। আরহাম শান্ত কণ্ঠে বলল, আমার নয় অধিকার নেই, তবে তোমার মার তো আছে। আমার সামনে আমার বাড়িতে থেকে অশ্লীল কাজ করবে, তবে আমি কিছু বলতে পারবো না, কিন্তু তোমার মতো পারবে। নুবা চোখ বড় বড় করে তাকালো আরহামের দিকে। হাজেরা নুবাকে লাথি মারবে, তাও কামড়ে। হাজেরা মোটেও এইসব পছন্দ করে না, আর বন্ধু টন্ধুও বুঝবে না। তার উপর ছেলে বন্ধু আরও মানবে না। হাজেরা কিছু বুঝবেও না। আগের ধাঁচের মানুষ হাজেরা, এইসব তার কাছে পাত্তা পাবে না। আরহাম সামনের দিকে এগিয়ে গেল। আরহামের সামনে দাঁড়িয়ে বলল, আপনি আমাকে কি থ্রেট দিচ্ছেন? সামনে থেকে সর। নুবা ইনিয়ে বিনিয়ে বলল, এইসব মিথ্যা। আমি কেন তৌসিফের সাথে ঘুরবো? আর আপনার কাছে কি প্রমাণ আছে? আরহাম পকেটে হাত গুজে বলল, প্রমাণ আছে আমার কাছে, দেখবে? তোমার চেহারা আমার মোবাইলে চলচল করছে। আরহাম নুবাকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। নুবা অনেকটা ভয় পেয়ে আরহামের শার্ট টেনে ধরে হাঁসফাঁস করে বলল, আপনি আপনি বড্ড খারাপ। আপনার আর আমার কথার ভিতরে মাকে টানছেন কেন? আমি কিন্তু এসব সহ্য করব না। আরহাম ফিরে তাকালো। বুকে হাত গুজে নুবাকে ভালো মতো দেখে শুধালো,
তোমার এই গোপন কথা গোপন রাখার জন্য আমার কি লাভ হবে? কি পাবো আমি এর বদলে? নুবা হাত কষলে বলল, কি দিব আপনাকে? আমার কাছে কিচ্ছু নেই। আরহাম কিছু সময় চুপ থেকে বলল, 100 বার কান ধরে উঠবস করো, তবে আমি চুপ থাকবো। নুবা শক্ত চোখে আরহামের দিকে তাকালো, বিড়বিড় করে বলল, আপনার কথা আমি বলে দেব। যাও বলো, আমি কি না করেছি? নুবা দাঁতে দাঁত চেপে বলল, আপনি আপনি অসভ্য। কয়বার উঠবোস করব? 100 বার। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, এক হাতে পার্স চেপে অতপর 2 হাত দিয়ে হিজাবের উপর দিয়ে কান চেপে ধরল। পরপর কান ধরে উঠবোস করতে লাগলো। 7 থেকে 8 বার করতে নুবার পা লেগে আসলো, তবে আরহাম কিছু বলল না। 25 বার উঠবোস করতে করতে নুবার মাথা ঘুরে উঠল। 26 বারে আরহাম মৃদু কণ্ঠে বলল, বাকি 74 বার পরে আস্তে আস্তে পূর্ণ করবে, প্রতিদিন 25 থেকে 26 বার করে। বলেই আরহাম হাঁটা দিল। নুবা রাগী কণ্ঠে পিছন থেকে হাঁপিয়ে যাওয়া কণ্ঠে চেঁচিয়ে করে বলল, অসভ্য। সেই দিন অপমান করেছি, সেই সুদ তুললেন। আমি কিচ্ছু বুঝি না নাকি? বেচারা আরহাম চলে যাচ্ছিল, তবে নুবার কথার উত্তর না দিয়ে গেলে বহুত বেয়াদবি হবে। আরহাম ফিরে আসলো। নুবা শুকনো ঢোক গিলল, ভাবেনি ফিরে আসবে। আরহাম কাট কাট কণ্ঠে বলল, এখানে অসভ্যটাকে? নুবা চোখের পলক ফেলে মৃদু কণ্ঠে বলল, আপনি আপনি ছাড়া কে আছে এখানে? আরহাম যা না করতে চেয়েছিল তাই করলো। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল নুবার গালে। নুবা অবাক হলো না, কারণ আরহামের মনোভাব আর মুখের অবস্থা দেখেই সে বুঝতে পারছিল সে মার খাবে। নুবা গালে হাত দিয়ে আরহামের দিকে তাকালো। আরহাম দাঁতে দাঁত চেপে বলল, এই থাপ্পড়টা তোর জন্য বরাদ্দ ছিল। নিজেকে ভদ্র ভাবলে তুই ভুল করবি, কারণ তুই নিজে একটা অসভ্য। তোকে দেখলো আমার শরীর জ্বলে যায়। নিজে 101টা মানুষের সাথে ঠাপিয়ে ঘুরে বেড়াস, আর অন্যের উপর আঙুল তুলিস। তোর চাঁদের কপাল যে তোর মতো মেয়েকে আমি এ আরহাম পছন্দ করেছিল, তবে তুই তার যোগ্য না। মাটিতে খাওয়া মানুষ কি করে পিতলের প্লেটের মর্ম বুঝবে? পরপর আরহাম একটু থেমে বলল, তুই ভাবতে পারিস আমি অহংকার করছি। হ্যাঁ, করছি, কারণ আমার সে যোগ্যতা আছে, তবে তোর নেই। ওই দিনের পর থেকে তুই আমার মন থেকে উঠে গেছিস। তোর মতো নোবাকে আরহাম। বলেই আরহাম এক গাদা থুতু মাটিতে ফেলল। পরপর পা দিয়ে তা মুছতে মুছতে বলল, এখানে ডাকি তোকে, এখানে। তুই নিজে ভেবে দেখ, তুই কোথায় আর আমি কোথায়? অসভ্য আমি না তুই। পরপুরুষের সাথে দিন রাত মেলামেশা করিস, আবার মুখের জবানে থাকে ঠাস ঠাস কথা, তাই না? আগে নিজের চরিত্র ঠিক কর তুই, তারপর অন্যের চরিত্র আঙুল তুলিস। নুবার অপমানে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ঠিক এমনটাই লেগেছিল সেদিন আরহামের, যখন তার বয়স, তার ব্যক্তিত্ব, তার সন্তান, তার চরিত্র নিয়ে কথা তুলেছিল নুবা। জীবনে 2টো মেয়েকে ছুঁয়েছে সে। প্রথম ইলোরা, তবে বৈধতা দিয়েছে তাকে। দ্বিতীয় নুবা, তাকেও বৈধতা দিয়েছে, তবে পার্থক্য অনেক। আরহাম নুবাকে সম্মান করেছে, তার মতামতের জন্য নিজেকে পরিবর্তন করেছে, তবে ইলোরার প্রতি সে ছিল পুরাই উল্টো। কিন্তু নুবা তার মর্ম বুঝেনি, আর বুঝবেও না। আরহাম গটগট শব্দ তুলে চলে গেল। মস্তিষ্ক আউট হয়েছে তার নুবাকে তৌসিফের সাথে দেখে। তবে সে প্রথমে শান্ত থাকতেই চেষ্টা করেছে। সে ফিল করতে চেয়েছিল তার কিছু যায় আসে না, তবে কিছু না বললে নয়। সেদিনের রাগ যেন আজ উঠিয়ে গেল। সে এমন কিছুই বলতে চায়নি, তবে তাকে রিজেক্ট করে অন্য ছেলেদের সাথে ঘুরে রংঢং করে মুখ দিয়ে পর পুরুষ, বৈধ অবৈধ এইসব উচ্চারণ করে, যা আরহামের প্রচণ্ড লাগছে। তাই সে নিজের মনের বিরুদ্ধে যেয়ে কথা শুনিয়েছে। জানা নেই পরে অনুতপ্ত হবে কিনা, তবে সে এইসব কিছু থেকে দূরে সরে যেতে চায়। হাজেরা নুবাকে এই যে বকা শুরু করেছে, তবে নুবার মুখে কথা নেই। চুপচাপ ওয়াশরুমে ঢুকে পানির তলে বসে আছে। আরহামের এভাবে অপমান যেন সে মেনে নিতে পারছে না। সেদিন সাদে তার চোখে নম্রতা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল, তবে আজ শুধু রাগ, ক্ষোভ ছিল। এতটা রাগ সেদিন অপমান করার ফল, নাকি তৌসিফের সাথে ঘোরার ফল? আজ নুবা অনুভব করলো চরিত্র নিয়ে কথা বললে কতটা খারাপ লাগে। তবে সে তো চরিত্রহীনতা করেনি, তবে কেন বলবে? রাতের আকাশে তারা জ্বলজ্বল করছে। আরহাম রেলিংয়ে হেলান দিয়ে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। আরহাম ছাদে চোখ বুলাচ্ছে। সেদিনের কথা মনে পড়ছে তার। সত্যি কথা বলতে আরহামের জানা নেই মনে জমা অনুভূতিগুলো কি করে প্রকাশ করে। তবু সে প্রকাশ করেছে যেভাবেই হোক।
কিন্তু তাকে খুব জঘন্যভাবে রিজেক্ট করা হয়েছে। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এমন কিছু নুবার অপছন্দ হতো যা সে পরিবর্তন করতে পারত, কিন্তু নুবার এমন জিনিসগুলো অপছন্দ যা সে কখনোই পরিবর্তন করতে পারবে না। আরহামের চোখ বন্ধ করে নিল। সন্ধ্যায় এভাবে মেয়েটা কষ্ট দেওয়া ঠিক হয়নি। তার ইচ্ছা সে তার জীবনে কাকে আনবে না আনবে। তাহলে আরহাম কেন কথা শোনালো? এটা ভেবেই আরহামের মুখ ফুটে বের হয়ে আসলো। সরি। আরহাম চোখ মুখ খিঁচে নিল। বুকটা কাঁপছে। তখন রাগের মাথায় যা মুখে আসলো তাই বলল, তবে কেন? তার কি অধিকার আছে মেয়েটাকে হার্ট করলো? আরহাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রিগ্রেট করতে লাগলো। এমন সময় পিছন থেকে কেউ বলে উঠল, রাত করে ছাদে যে। বলেই পরি আরহামের পাশে এসে দাঁড়ালো। আরহাম উত্তর দিল না। পরি মৃদু কণ্ঠে শুধালো, শাড়ি পরেছি। আরহাম চাইল না। পরি কাতর কণ্ঠে বলল, সেই দিন শাড়ি পরেছিলাম, ভালো মন্দ কিছু বললেন না, আজও কি বলবেন না? আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, অবশ্য ভালোই লাগবে, খারাপ লাগার কথা তো না। আম্মু দেওয়া শাড়ি পরেছি, হয়তো বা 90 দশকের। আম্মু আলমারি গোছচ্ছিল, তখন চোখে পড়ল। আমি জিজ্ঞেস করলাম, উনি পড়তে বলল। আরহাম মৃদু কণ্ঠে বলল। ভালো করেছো। আরহাম পিছন ঘুরে চলে যেতে লাগলো। তখনই হঠাৎ পরি তাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আরহাম এমনিতেই খুবই বিরক্ত ছিল। নুবার বিষয় নিয়ে তার উপর এরকম জড়িয়ে ধরা তার সহ্য হলো না। পরীকে নিজের থেকে ছাড়িয়ে পিছনে ঘুরে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। পরি হতভম্ব হয়ে গেল। পরি ভেবেছিল আরহাম হয়তোবা আস্তে আস্তে সব মেনে নিচ্ছে, তাই সাহস করে এটা করেছিল। তবে সে ভাবেইনি থাপ্পড় মেরে দিবে। পরি গালে হাত দিয়ে আরহামের দিকে তাকালো। আরহাম খেকিয়ে উঠে বলল, হাউ ডেয়ার ইউ! 2 দিন ভালো ব্যবহার করেছে, তা বলে এই না যে তুমি এরকম অসভ্যতামি করবে। সাহস কি করে হলো স্পর্শ করার? পরি কম্পিত কণ্ঠে বলল, সরি। নিজের লিমিট ক্রস করো না পড়ি, নাহলে আমি 2-1টা বসিয়ে দিতে একবারও ভাববো না। থাপ্পড়ের কথা মনে থাকলে নেক্সট টাইম থেকে ভুলেও এসব মাথায় আনবে না। বিয়ে এখনো হয়নি, তাই ভদ্র মেয়ের মতো থাকো। আমারও তো কাছে আসার দরকার নেই, আর ফার্দার যদি আসার চেষ্টা করো তবে আরহাম একটু থেমে ক্ষিপ্ত কণ্ঠে বলল, তবে জানে মেরে ফেলবো। তুমি আমাকে চিনতে ভুল করেছো। বলেই আরহাম গটগট করে চলে গেল। পরি আঁচলে মুখ গুজে ফুপিয়ে উঠল। প্রচণ্ড কষ্ট পেল সে। এতটুকু অধিকার কি তার নেই? আরও কিছুটা সময় পার হলো, তবে সবাই সবার মতো বাঁচতে শুরু করলো। আমিনা বেগম বাসায় এসে বলেছেন কয়দিন পর তারা হসপিটালে যাবে, তাই আপাতত নুবাকেই ফিট করাতে। নুবা নাকচ করেনি। বিকালের সময় পরীর লম্বা চুলে তেল ডলে দিচ্ছে আমিনা বেগম। একটু আগে ঈশিতা আর আরশিকে দিয়েছে, এখন পরীর পালা। নুবা সচরাচর আগের মতো সবার সাথে এসে বসে না, কেউ কিছু বলেও না। আমিনা বেগম আশেপাশে তাকিয়ে আরশিকে বলল, আরশি, যা তো নুবাকে ডেকে আন। মেয়েটা এক ঘরে হয়ে গেছে, একটু বাহিরে বের হয় দেখ না, সব সময় ঘরের কোনায়। আরশি মাথা ঝুঁকিয়ে বলল, ইদানিং কেমন জানি না হয়ে গেছে, কারোর সাথে আলাপও করে না। আমিনা বেগম মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বুঝতে পারেন যে নুবা কেন এত একঘর হয়ে গেছে। ভালো লাগছে না আপু। সারাদিন শুধু শুয়ে থাকে, হাতি হয়ে যাচ্ছিস। আয় ভাই, একটু বাইর হ, মানুষ একটু এখানে ওখানে ঘুরে, অন্ততপক্ষে সবার সাথে একটু বসে। আর তুই একটা অলস হয়েছিস। নুবা চাপা নিঃশ্বাস ফেলে বলল, ভালো লাগে না, কি করব? সবার সাথে বসলেই ভালো লাগবে, চল তো, আম্মু ডাকছে। হয় না? দেখ ভাই, বাসায় সব কয়টাকেই মাথায় তেল দিয়ে ভূত বানিয়েছে, এখন শুধু তুই বাকি। তুইও চল, না হলে আন্দোলন করব। তুই ভাবতে পারছিস তোর ভাই যদি আমার চাম্পু চেহারা দেখে তবে কি করবে? নিশ্চয়ই অজ্ঞান হয়ে যাবে। একটু চেপে দেখ ভাই, আমাকে কেমন একদম বেয়াক্কেলার মগা দেখা যাচ্ছে। নুবা আর চোখে আরশির দিকে তাকালো। দেখলো মাথা থেকে বেল বেয়ে বেয়ে পড়ছে, চুল বেনি করা। তা দেখে নুবা ফিক করে হেসে দিল আর বলল, আমি এরকম চুম্বক হতে চাই না, যাও তো। আর বেলায় তো। আমিনা বেগম পরীর মাথায় তেল দিয়ে দিল। নুবা চুপচাপ বসে আছে, সবাই খোশ গল্প করছে। আমিনা বেগম পরীর মাথায় তেল দিয়ে বলল, বসে বসে তোমার চুলগুলো ছাড়াও, এত বড় চুলের জট আমার দ্বারা ছাড়ানো সম্ভব না বাবা, তুমি বরং ছাড়াও।
দেখা গেল ছাড়াতে যেয়ে ব্যথা পেলে। পরি হেসে বলল, হ্যাঁ তাই দেন, অন্য কেউ ছাড়িয়ে দিলে আমি ব্যথা পাই। পরি উঠতেই আমিনা বেগম নুবার দিকে তাকিয়ে বলল। এদিকে আয়। নুবা এসে ফ্লোরে আরাম করে বসলো। নুবার চুলের অবস্থা দেখে আমিনা বেগম নুবার মাথায় থাপ্পড় মেরে বলল, কয়েকদিন ধরে মাথা আশ্রাস না, এমন হিন্দুদের মতো জট পড়ে গেছে কেন? ওরা তো উপোস করে রাখে, তুই কেন রেখেছিস? নুবা মৃদু কণ্ঠে বলল। আলসামি লাগে। আমিনা বেগম হাতে তেল নিয়ে বললেন, বলেই নুবার মাথায় আস্তে আস্তে তেল ডলে দিয়ে দিল। এমন একটা মুহূর্তে আরহাম মেয়েকে নিয়ে নিচে নামলো। সবার দিকে এক পলক তাকালো আরহাম, পরপর যেয়ে পরীর পাশে বসলো। পরী শুকনো ঢোক গিলল।